জীবনীর পেছনে একটা দুঃখের কাহিনী কিছুটা আছে। যে কোনো বড় সৃষ্টির পেছনেই বলা হয় বেদনা থাকে। এখানে কি বেদনা? ওই যে বলেছিলাম যে ইয়েতে কি বলে সেন্ট্রাল অফিসের কথা। সেন্ট্রাল অফিসে থাকতে আমার ঠাকুরদাকে জনৈক খুব অপমান করলেন। মানে সেই অপমানের বর্ণনা আমি দিতে পারবো না, সাংঘাতিক। আমি কিন্তু জানি না এটাও ঠাকুরের ইচ্ছায় কিনা, যেটা জানি না বলে লাভ নেই। এই অপমান যখন ঠাকুরদাকে করা হলো, ঠাকুরদা তখন বেরিয়ে পদ্মার চরে দাঁড়িয়ে, নির্জন একাকী দাঁড়িয়ে খুব কাঁদলেন। আর ঠাকুরের উদ্দেশ্যে তার একটা প্রতিজ্ঞার কথা বললেন যে, ঠাকুর, আমি এখন থেকে শুধু তোমাকে নিয়েই থাকব, শুধু তোমার চিন্তা করব, তোমার কথা নিয়ে, আর কোনো কাজে যাব না। বাড়িতে এলেন, এসে সেই দিন সেই মুহূর্ত থেকে ঠাকুরের জীবনী রচনার কাজ শুরু। কয়েকদিন পরে ঠাকুরদাকে ডেকে আনলেন। তিনি তার যাচ্ছেন না সেন্ট্রাল অফিসে। এসে সেই কাজ আবার শুরু করার কথা বললেন। ঠাকুরদা বললেন, ঠাকুর, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত আছি, অবশ্য সেটা আপনারই কাজ, তবে আপনি যদি আদেশ করেন তাহলে আমি ফিরে এসে এই কাজে যোগ। আর কিছু বললেন না ঠাকুর। এরপর থেকে বহুদিন আমার ঠাকুরদা ঘরেই বসেছিলেন আর লিখে গিয়েছেন, ঠাকুরের কাছেও যাওয়া হয়নি। তখন ঠাকুরমার কাছে জিজ্ঞাসা করে করে জানতেন, খুঁচিয়ে খুঁচিয়ে জানতেন কি করছে, কি লিখছে, এখন কি লিখছে রে, যেন তিনি অযাচিত আশীর্বাদ ঢেলে দিতেন প্রতিদিন, প্রতি মুহূর্ত তার এই জীবনী কাল ভক্তি। এইভাবে 1939-এ শ্রী ঠাকুরের, তখন 50 বছর পর্যন্ত ঠাকুরের জীবনী প্রকাশিত হল। ঠাকুর এই জীবনীটাকে অনুমোদন করেছেন। কেন? তার মূল কারণ হচ্ছে যে কোন অলৌকিক এর আশ্রয় এই জীবনীতে নেওয়া হয়। ঠাকুরের জীবনটা বাস্তবে কেমন তারই একটা যুক্তিগ্রাহ্য, যুক্তিবদ্ধ একটা আখ্যান এই জীবনীতে তুলে ধরা হয়েছে। কিছু কিছু জীবনী এর আগেও ছিল এবং সেগুলিও আমাদের পড়তে ভালো লাগে। ঠাকুরের জীবনের বহু কথা আমরা সেখানেও জানতে পারি। কিন্তু যেহেতু সেগুলির মধ্যে অলৌকিকতার আধিক্য ছিল, সেজন্যই যখন আমার ঠাকুরদার লেখা এই জীবনীটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রকাশিত হলো, তখন ঠাকুর বলেছিলেন, ব্রজগোপাল দা আমারে বাঁচাইছে, তাকে বাঁচানোর কোনো প্রশ্ন উঠতেই পারে না, এটা তাৎপর্যটা গ্রহণ করতে হবে। তার মানে তিনি যে জীবন বাদের
কথা বলেছেন যে জীবনবাদের প্রতিষ্ঠা করতে তার আবির্ভাব, সেই জীবনবাদে অলৌকিকতার কোনো স্থান নেই। সেই জীবনবাদ খুব শুভ সুন্দরভাবে তার জীবনের মধ্য দিয়ে প্রকাশ করা, এটাই তিনি চেয়েছিলেন। এবং জীবনী সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা আছে, সেগুলোতেও তিনি জীবনীর, সার্থক জীবনীর যে যে চারিত্র বৈশিষ্ট্য, তার মধ্যে এই কথাগুলি বলেছেন। এর পরবর্তীকালে আরো অনেকগুলো প্রকাশনা আমার ঠাকুরদা করেছেন, এবং এই জীবনীরও ঠাকুরের 81 বছরের জীবনের যে সম্পূর্ণ জীবনী, সেটিও পরবর্তীকালে প্রকাশিত হয়েছে, যার সম্পাদনা করেছেন আমার পিতৃ। ঠাকুরের জীবনের শেষ অধ্যায় 1968 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ঠাকুর হঠাৎ একদিন খুব কাঁদতে লাগলেন। তখন তিনি মাঝে মাঝে কেঁদে বলতেন, আমাকে হিমায়তপুর নিয়ে চল, আমি মার কাছে যাব। সেরকমই একদিন হঠাৎ আমার মা, আমার মা এই বলে খুব কাঁদতে লাগলেন। তখন পূজনীয় বরদা, পূজনীয় কাজলদা, এরা আমার ঠাকুরদার শরণাপন্ন হলেন যে বাবা এরকম কাঁদছেন, আপনার যে জীবনী তাতে মার একটা অধ্যায় আছে, জননী মনোমোহিনী দেবী, সেইটি ঠাকুরকে দেখিয়ে যদি একটু শান্ত করা যায়। তা আমার ঠাকুরদা গেলেন। ঠাকুরদাকে দেখেই আমার ঠাকুর বলতে লাগলেন, ব্রজগোপাল দা, আমার মা, আমার মার জীবনী। তখন ঠাকুরদা বললেন যে মার জীবনী বা জীবন কথা, এটা তো আপনার জীবনীতে একটা অধ্যায় হিসেবে রয়েছে। তখন ঠাকুর বললেন, আমার মার জীবনী, ওই এক কথাই বলছেন, আমার মার জীবনী। আমার ঠাকুরদা বুঝতে পারলেন যে একটা স্বতন্ত্র জীবনী গ্রন্থ জননী মনোমোহিনী দেবী, এটা তিনি চান। তখন তিনি ইয়ে করলেন যে আমি যেন অগৌণেই আপনার কাছে সেই জীবনী গ্রন্থ রচনা করে এনে দিতে পারি, এই আশীর্বাদ। এরপর 1969 ডিসেম্বর, 1969 27 জানুয়ারি দয়াল ইহলোক ছেড়ে চলে। এবং তারপর আমার ঠাকুরদা আর 3 বছর বেঁচে ছিলেন। এই 3 বছরের মধ্যে মার জীবনী রচনা সম্পূর্ণ করলেন, এবং রচনা সম্পূর্ণ হবার পরেই ঠাকুরদার একটা বিরাট ইয়ে ছিল, অসুবিধা ছিল, অশ্ব। সেই অশ্বের কি বলে অস্ত্রোপচারের জন্য ঠাকুরদাকে আমরা ইয়েতে কি বলে নার্সিং হোমে ভর্তি করলাম। সেখানে সুস্থ হয়ে উঠলেন, অপারেশন সাকসেসফুল, সুস্থ। পরের দিন তাকে বাড়ি ফিরিয়ে আনবো, কিন্তু সেই দিন রাত্রেই তার সেপ্টিসিমিয়া হয়ে পরের দিন ভোরবেলায় তিনি হলো। যখন এই ডেথ বেডে, মৃত্যু শয্যায় খুব কষ্ট পাচ্ছেন ব্যথায়, তখন আমার মা ঠাকুরদাকে উৎসাহ দেবার জন্য বলেছিলেন যে বাবা, আপনি ঠাকুরকে কথা দিয়েছিলেন মার জীবনী বলতেই ওই সেপ্টিসিমিয়া নিয়ে, ওই ব্যথা যন্ত্রণা নিয়ে সেই মানুষটি ডেথ বেডে বজ্রগম্ভীর স্বরে বলে উঠেছিলেন, I have kept my words, I have kept my words, I have kept my words। মানে আমি কথা দিয়েছিলাম, তিনি তো লিখে দেবেন, রচনা করবেন, এই কথা দিয়েছিলেন, প্রকাশ করার কথা তিনি দেননি, সেই কথা তিনি রেখেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তেও। এই হলো ভক্ত, ভগবানের কাছে তিনি যে কথা দিয়েছেন তা রেখেছেন।
1971-এ আমার ঠাকুরদা চলে গেলেন। তার কিছুদিন আগে, মানে ওই 3 বছর আগে ঠাকুরদার মৃত্যুযোগ ছিল, এবং তখনই মার জীবনীর দায়িত্ব দিয়ে ঠাকুর কিন্তু 3 বছর আমার ঠাকুরদার আয়ু বৃদ্ধি করলেন। এই হিসেব সম্পর্কে ঠাকুর খুব হিসেবই ছিলেন। আমার ঠাকুরদা খুব সুন্দর হিসেব রাখতে পারতেন। কাজে ফিলান্থ্রপিতে ঠাকুর যে আমার ঠাকুরদাকে দায়িত্ব দিলেন, তার পেছনে হয়তো এটা একটা কারণ ছিল। তারপরে আরেকটা অনেকেই জানেন না যে সেন্ট্রাল অফিস বলে একটা অফিস ছিল, সেখানে মূলত ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের বিভিন্ন কাজ হতো। সেখানে আমার ঠাকুরদা কিছুদিন ছিলেন, এবং তখন নানা প্রসঙ্গে গ্রন্থটির প্রেস কপি তৈরি হচ্ছে। তো সেই প্রেস কপি দেখে, আমার ঠাকুরদার হাতে লেখা সেই প্রেস কপি দেখেও ঠাকুর খুব প্রশংসা করেছিল, কারণ ঠাকুরদার হাতের লেখা ছিল অত্যন্ত ভালো, অত্যন্ত মানে সুন্দর এক হাতের লেখা। সেইটাও আমার ঠাকুরদার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, আর প্রচার কার্যে আমার ঠাকুরদা যেমন বোম্বে গিয়েছেন পশ্চিমে, আবার পূর্বে বার্মাতে গিয়েছেন। সারা ভারতে বহু স্থানে আমার ঠাকুরদা কিন্তু চষে বেরিয়েছেন। যেমন বোম্বেতে গিয়ে তিনি মহাত্মা গান্ধীর যে আশ্রম, সবরমতী আশ্রম, সেখানে গিয়েছিলেন, এবং সেখানে যখন তিনি খবর পাঠালেন গান্ধীজিকে যে আমি সৎসঙ্গ আশ্রম থেকে এসেছি, গান্ধীজি সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিয়েছে। তার আগে গান্ধীজি ঠাকুরের সঙ্গে দেখা করে গিয়েছে, এবং আমার ঠাকুরদার কাছে ঠাকুর কেমন আছেন এবং ঠাকুরের মা কেমন আছেন, ঠাকুরের মাকে গান্ধীজি খুব শ্রদ্ধা করতেন। I have never seen such a masterful woman in my life, এই কথা বলেছিলেন গান্ধীজি, মাস্টারফুল ওম্যান। তো এদের কথা জিজ্ঞাসা করতে লাগলেন। আর আমাদের বর্মা দেশে যে কজন ঋত্বিক প্রচার কার্যে বিশেষভাবে আত্মনিয়োগ করেছিলেন ঠাকুরের আদেশে, তাদের মধ্যে আমার ঠাকুরদা অন্যতম। এই বর্মা দেশে প্রচারে যাওয়ার প্রসঙ্গে এইবার আসি একটু লীলা প্রসঙ্গের কথা। এগুলি তো সব ঠাকুরের সৎসঙ্গের কাজের কিছু হিসেব অল্প স্বল্প দিলাম। আর একটা কথা শুধু বলা বাকি রইল কাজের মধ্যে, সেটা ঠিক সৎসঙ্গের কাজ নয়, কিন্তু সেটাই দাদুর, আমার ঠাকুরদার প্রধান কাজ, সেটা হচ্ছে জীবনী রচনা। সেটা একটু পরে বলছি। এই বর্মা দেশে একবার আমার ঠাকুরদা যাবেন ভোরবেলা, অত্যন্ত খুব ভোরে, পাবনা থেকে 2টো বাস ছাড়ে এক ঈশ্বরদী পর্যন্ত। সেই বাস ধরে, বাসে করে ঈশ্বরদী গিয়ে, ঈশ্বরদী থেকে কলকাতা, এবং কলকাতা থেকে পরে বর্মা দেশে যাবে। তো 2টো বাস ছাড়ে, বাস 2টো চলে গেছে। তারপর খবর এলো সৎসঙ্গ আশ্রমে যে ওই 2টো বাসে একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে এবং বহু মানুষ হতাহত হয়েছে। সবাই চিন্তিত হয়ে পড়লেন, কোন বাসটি অ্যাক্সিডেন্ট করলো, আমার ঠাকুরদা ছিলেন কোন বাসে, এবং ঠাকুরদার কি হলো, এই নিয়ে আশ্রমের সবাই খুব চিন্তিত এবং বিমর্ষ হয়ে পড়লেন। একদিকে ঠাকুর কাঠের মিস্ত্রির যে
মিস্ত্রি খানা, মানে কি বলে, এ ছিল, কাঠের কাজ হতো, কারখানা। সেইখানে ঠাকুর তার সামনে একটা চেয়ারে বাবলা তলায় বসে আছেন বিমর্ষ মুখে। ঠাকুরের মা, এবার যে কথাগুলো বলছি, সে যুগে আশ্রমের পরিচয়টা আপনারা পাবেন। ঠাকুরের মা কাঁদতে কাঁদতে বিছানায় পড়েছেন এবং দরজা দিয়েছেন তার ঘরে। ব্রজগোপালের এরকম হলো কেন? ও কি এমন পাপ করেছে যে ব্রজগোপালের এমন হলো? এই বলে কাঁদছে ঠাকুরের। সমগ্র আশ্রমে উনুন ধরেনি সেদিন। ভোরবেলায় ঠাকুরদা চলে গেছে, তারপরে তো উনুন ধরবে, দুপুরের আহার তৈরি হবে। আনন্দবাজার বন্ধ, ঠাকুর বসে আছেন ঠায় এক এক জায়গায়। এই রকম অবস্থা। আসলে প্রথম বাসটিতে আমার ঠাকুরদা ছিলেন, সেটি বেরিয়ে যাবার পেছনেই ছিল সেকেন্ড বাস। সেইটি ওই একটা শান্টিং ইঞ্জিনে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে। কয়েক সেকেন্ডের জন্য আমার ঠাকুরদা বেঁচে গেছে। এইবার ঠাকুরদা তো কলকাতায় চলে গেছেন এবং কলকাতায় গিয়ে আশ্রমের যে কলকাতার বাসা সেখানে উঠেছেন এবং বুঝতে পেরেছেন যে কিছু একটা তো খবর যাবে আশ্রমে এবং সবাই চিন্তিত হবে। তাই একটা চিঠি লিখে তিনি পাঠিয়েছেন। তখনকার দিনে ওই দিনের চিঠি দিনেই চলে আসতো এবং ডেলিভারি হয়ে যেত। আর এদিকে ঠাকুর প্রবোদদাকে পাঠিয়েছেন পাবনা সদর হাসপাতালে, সেখানে দাদুর নাম নেই। টেলিগ্রাম করেছেন কলকাতায় ঠাকুর, যা যা করণীয় নিখুঁত ভাবে করে যাচ্ছে। তারপর বিকেলের দিকে সমস্ত খবর, দাদুর চিঠি এলো, টেলিগ্রামেরও উত্তর এলো যে আমি ঠিক আছি। তখন সবাই হাঁপ ছেড়ে বাঁচল। মা জননী মনমোহিনী দেবী ঘর থেকে বেরিয়ে ঠাকুরকে বলছেন, বুঝলে অনুকূল, আমি জানতাম ব্রজগোপাল এমন মানুষ, তার এরকম হতেই পারে না। ঠাকুর শুধু বললেন, পরম পিতাই বাঁচিয়েছেন। এবং পরবর্তীকালে আমার ঠাকুরমা একদিন গিয়ে ঠাকুরের সামনে, তখন কেউ নেই ঠাকুরের কাছে, ঠাকুর বললেন, আবার বললেন ওই এক কথা, পরম পিতাই বাঁচিয়েছেন। তার মানে ব্রজগোপাল এমন মানুষ, সেটার থেকেও বড় কথা হচ্ছে পরম পিতা বাঁচিয়েছেন। তো কাজে এই হচ্ছে তাদের জীবনের লীলা। তাদের জীবনের লীলা এ বোঝা দায়। যেমন একবার আমার ঠাকুরদা শেভ করতে গিয়ে এই থুতনিতে কতগুলো গুটি গুটি উঠে সেপটিক হয়ে যায়। তখন একটা ইঞ্জেকশন মাজায় কোমরে দেওয়া হয়, সেটি দম্বল বেঁধে ফুলে ওঠে এবং ঠাকুরদা সোজা হয়ে হাঁটতেই পারেন না। এইরকম যখন প্রচন্ড কষ্ট, প্রচন্ড ব্যথা, এদিকে সেপটিক আর ওদিকে দম্বল বেঁধে শয্যা আসা। এইবার এমন আশ্রমের যে ডাক্তাররা ছিলেন, মহারাজ, তারপরে গোকুল ডাক্তার, দাড়ি বীরেন্দা, প্যারিদা, এরা সবাই দেখছেন, নানা ওষুধপত্র দিচ্ছেন ইত্যাদি। তখন মহারাজ বললেন যে এটা ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে। আমার ঠাকুরমাও একদিন ঠাকুরের কাছে আমার ঠাকুরদার সব অবস্থার বর্ণনা দিতে গিয়ে বললেন যে বোধহয় অপারেশন ছাড়া হবে না। এরপরে যখন মহারাজ এসে বললেন অপারেশন করাই ভালো, তখন অপারেশন সঙ্গে সঙ্গে করলেন এবং তাতে হিতে বিপরীত হয়ে গেল। সে তো হলোই না, কিছু উন্নতি তো হলোই না, আরো কাঁচা জায়গায় অপারেশন করার ফলে আরো বেগতিক হয়ে গেল।
এই সময় যখন আর সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন ঠাকুরমাকে ঠাকুর বললেন, তুই কইছিলি না অপারেশন করতে হবে? আমার ইচ্ছে ছিল না, সেই জন্যই আমি তো ওদের অপারেশনে মত দিলাম। বোঝুন অবস্থা। যেহেতু ঠাকুরমা একটা ইচ্ছের কথা প্রকাশ করে ফেলেছেন, ঠাকুরমা তার বইতে পরে লিখেছেন যে তার কাছে নিজের ইচ্ছের কথা কখনো নিবেদন করতেন। তার ইচ্ছাই আমার ইচ্ছা, আমি পরবর্তী জীবনে আর কোনোদিন আমার ইচ্ছের কথা তাকে বলি। এই কথা যখন আমার ঠাকুরদা শুনলেন যে ঠাকুরের অমতে তার এই অপারেশন হয়েছে, চিকিৎসা চলছে, তখন তিনি বললেন, আমি ঠাকুরের কাছে যাব, কথা বলবো এবং বুঝে আসব, তুমি আমাকে তার কাছে নিয়ে যাও। ঠাকুর তখন থাকতেন বিশ্ববিজ্ঞান কেন্দ্রে। তার তখন পায়ে একটা ইয়ে হয়েছিল, মানে হাড় ঢুকে খুব কষ্ট পাচ্ছিলেন, তিনি হাঁটা চলা ভালোভাবে করতে পারতেন। তো একটা ট্রলি জোগাড় হলো, হেম গোবিন্দদা আমার ঠাকুরদাকে ট্রলিতে করে বসিয়ে বিশ্ববিজ্ঞান কেন্দ্রে নিয়ে গেলেন। সেখানে তখন ভক্ত সমাগম এবং জননী মনমোহিনী দেবী, কেষ্টদা প্রমুখরা আছে। ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরদা বললেন, শুনলাম তোমার এখন তুমি হয়ে গেছে। ঠাকুরদাও আপনি বলতেন, ঠাকুরও ঠাকুরদাকে আপনি বলতেন। শুনলাম তোমার অমতে আমার চিকিৎসা হচ্ছে, এটা হয় কেন? পরিষ্কার চার্জ করলেন। ঠাকুর বললেন, আমি তো ভোটে চলি। সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলেন আমার ঠাকুর। ভোট? আমি কি ভোট দেখে এখানে এসেছি, নাকি তোমাকে দেখে এখানে এসেছি? তখন জননী মনমোহিনী দেবী তিনি বলছেন, তুই দেখিস না এই অনুকূল কত কষ্ট পাচ্ছে? তখন ঠাকুরদা বলছেন, অনুকূল অনুকূল সে ভগবান, আমি অনুকূল নই। তবে আমি আমার কর্মফল ভোগ করতে আমি রাজি আছি, কিন্তু আমি শুনলাম ঠাকুরের অমতে এই ফল আমাকে ভোগ করতে হচ্ছে, সেটা কেন? ঠাকুর তখন ঠাকুরমাকে বলছেন, যা যা যা, নিয়ে যা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। এবারে ঠাকুরমা ঠাকুরদাকে নিয়ে এসে শুইয়ে দিলেন। ঠাকুরদা পরে ঠাকুরমাকে বলছেন, পরম পিতার আসন তৈলা গেছে, ও যেমন ভাবে সরল আবদার করলো, তাতে পরম পিতার আসন তৈরি গেছে। এরপরে ঠাকুর ঠাকুর স্বয়ং ওই চিকিৎসার ভার নিলেন, তত্ত্বাবধান করলেন, এবং আবার যখন পাকলো ওই দম্বলটা, তখন বিহিতভাবে অপারেশন করে আস্তে আস্তে সুস্থ হল। এইরকম আরো কত কাহিনী বলবো। মানে একবার তো তিনজনে, আমার ঠাকুরদা, ঠাকুরমা, বাবা, তিনজনে মরণাপন্ন অসুস্থ হয়ে পড়েছিল, এবং এই অসুখ থেকে যখন তার আশিসে তারা সেরে উঠলেন, তখন ওই পাবনা মানে হিমায়তপুরে যে কি বলে শ্মশানটা ছিল, যে শ্মশানে ওই ছাক শিশুকে উদ্ধার করেছিলেন ঠাকুর, সেই শ্মশানের দিকে তাকিয়ে ঠাকুর বলেছিলেন, ওইখান থেকে ফিরে এলো। এই তিনি শ্মশান থেকেও আমাদের ফিরিয়ে আনতে পারেন। এই অসুখের সময় একদিন এই ঘটনাটা বলেই লীলা প্রসঙ্গ সমাপ্ত করব, এবং তারপরে জীবনীর প্রসঙ্গে গিয়ে আমি শেষ করব।
ওই অসুখের সময় একদিন ওদের বেরি বেরি হয়েছিল তিনজনের, এবং বেরি বেরি থেকে আমার ঠাকুরমার পায়োরিয়া হয়ে যায়। ওই ইয়েতে মাড়িতে ঘা, ঘা মানে সাংঘাতিক, সেই পায়োরিয়া বেরি বেরি থেকে হয়। সেই পায়োরিয়ায় এমন কষ্ট, মুখ বন্ধ করতে পারছেন না, প্রচন্ড জ্বালা পোড়া ব্যথা। ঠাকুরমা তখন একদিন ঠাকুরের কাছে লোক পাঠিয়েছেন যে ঠাকুরকে ডেকে আন। এই হচ্ছে ভক্ত ভগবান, ভক্তের অধিকার ভগবানের। ঠাকুর এসে ঠাকুরমার মাথার কাছে দাঁড়িয়ে বললেন, কেন ডেকেছিস? তখন আমার ঠাকুরমা বললেন, ঠাকুর এবার আমাকে বিদায় দিন, আমি আর সহ্য করতে পারছি না। তো ঠাকুর তখন আবার সমস্ত চিকিৎসার ব্যবস্থা বন্দোবস্ত করে আস্তে আস্তে সুস্থ করলেন। আবার এই এটা দীর্ঘ একটা অসুস্থতার একটা কাহিনী। এই অসুস্থতার মধ্যেই একদিন ঠাকুরমা শ্বাসকষ্ট উঠে গেছে। প্যারিদা এসে দেখে গিয়ে ঠাকুরকে বলেছেন যে প্রিয়লতা মা আর কয়েক ঘন্টা, সকালের আগেই চলে যাবে। রাত 2টোর সময় ঠাকুর সেই 2টোর সময় উঠে বসে বইয়ের পর বই নামাচ্ছেন, পড়ছেন, ওষুধ ব্যবস্থা করে দিচ্ছেন। প্যারিদা, দাড়ি বীরেনরা, এরা দাড়ি বীরেনরা হচ্ছে ভেষজ, আর প্যারিদা এরা হচ্ছেন অ্যালোপ্যাথি। এরা সবাই মিলে ওষুধ তৈরি করে ঠাকুরমাকে দিচ্ছেন। এইভাবে রাত 2টো থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত ঠাকুর এক স্থানে বসে আছেন আর এই কাজ করছেন। 6টার পরে ঠাকুরমা কিছুটা সুস্থ হওয়ার পর, বাহ্য প্রস্রাব হওয়ার পর তিনি স্নান করতে গিয়েছেন। এই ভক্তের জন্য ভগবানের আকুলি বিকুলি। এবং তারপরে পাবনা থেকে কমলা, খুব ভালো কমলা আনিয়ে, সেই কমলা 2 হাতে 4টে কমলা নিয়ে ঠাকুর এসেছেন। এসে দাঁড়িয়ে থেকে বার্লির সঙ্গে কমলার রস দিয়ে পথ্য তৈরি করিয়ে ঠাকুরমা এবং অন্যান্যদের, মানে আমার ঠাকুরদা এবং বাবা, তারাও অসুস্থ, তাদের খাইয়েছেন। এই হচ্ছেন ভগবান, জ্যান্ত ভগবান।